বলো একটু একজন শুনি। রনি বলো। আমরা আচ্ছা বলো, আরাফাত বলো। স্যার আমরা দুই ধরনের রেসপন্সটা দেখছি, সেটা হলো ফোর্স রেসপন্স আর হচ্ছে ন্যাচারাল রেসপন্স, যেটাকে ট্যানজেন্ট রেসপন্সও বলা হয়। আচ্ছা আচ্ছা, আর কিছু অ্যাড করবা কেউ? এমনি সবসময় যে সবকিছু ডেফিনিশন একদম লাইন টু লাইন হইতে হবে এরকম না, ধারণা করার কোনো কারণ নাই যে আমরা সবসময় লাইন টু লাইন ডেফিনিশন বা এগুলো পারবো বা আমাদের পারতে হবে। টাইম রেসপন্স তুমি ডেফিনেশন মানে টার্মটা থেকে খেয়াল করো, তার মানে কোন একটা সিস্টেমের রেসপন্স উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে সাথে তার রেসপন্স দ্যাট ইজ আউটপুট কিরকম ধরনের ভেরিয়েশন হয়, কি অবস্থা হয়, এই জিনিসগুলো আমরা যখন অ্যানালাইসিস করবো সেটাই হচ্ছে টাইম রেসপন্স অ্যানালাইসিস। আমরা কিন্তু তাই করছি আলটিমেটলি, তাই না? দেখো তো আমরা যেগুলো অ্যানালাইসিস করছি সেগুলো ঘুরে ফিরে আমার মনে হয় এখানেই সব আছে, সব ঘুরে ফিরে টাইমের আসপেক্ট থেকে, টাইমের আসপেক্টে তার চেঞ্জ, টাইমের আসপেক্টে তার ট্রানজিয়েন্ট রেসপন্স, তার ফোর্স রেসপন্স কেমন হবে, আর সেই জায়গা থেকে যে কিছু আমরা প্যারামিটার ডিফাইন করছি। প্রথমে আমরা শুরু করছিলাম ফার্স্ট অর্ডার সিস্টেম দিয়ে, এবং সেইটা এসে দেখলাম যে ফার্স্ট অর্ডার সিস্টেমে শুধুমাত্র একটা প্যারামিটার, যেটা কিনা বলা হচ্ছে যে শুধু স্পিড কন্ট্রোল করতে পারে, মানে স্পিড কত দ্রুত সে স্টেডি স্টেটে পৌঁছাবে বা কত আস্তে পৌঁছাবে সেটা আমরা ডিফাইন করতে পারি। তারপরে আসলাম হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম, সেটা সেকেন্ড অর্ডার সিস্টেমে এসে দেখলাম যে না, আমরা আরেকটা প্যারামিটার ইন্ট্রোডিউস করলাম সেখানে, সেটা হচ্ছে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং ড্যাম্পিং রেশিও, এই দুইটা প্যারামিটার থেকে আমরা সিস্টেমকে রিপ্রেজেন্ট করলাম, এবং ফাইনালি যখন আমরা সিস্টেমের রেসপন্স ডেসক্রাইব করার চেষ্টা করলাম বাই মিনস অফ ড্যাম্পিং রেশিও। এখানে তোমরা এখন যেটা দেখছো, তোমাদের কি এই ফিগারের যে সিনারিও এটা কি সবার মনে আছে? জি স্যার। বলো তো একটু একজন। স্যার যখন রিয়েল এবং নট ইকুয়াল হবে তখন স্যার ওভার ড্যাম্প হবে আচ্ছা পোল, আর যখন স্যার কমপ্লেক্স হবে, পোলটা কমপ্লেক্স হলে আন্ডার ড্যাম্প হবে, আর ইমাজিনারি পোল হলে স্যার আন্ডার ড্যাম্প আর ন্যাচারাল হবে, আর রিয়েল এন্ড ইকুয়াল হলে স্যার ক্রিটিক্যালি হবে। ক্রিটিক্যালি ড্যাম্প হবে, রিয়েল এন্ড ইকুয়াল হলে। আচ্ছা খেয়াল করো তুমি, একটা দুইটা অসিলেটরি রেসপন্স আছে তাই না? আমাদের যে রেসপন্স গুলোর মধ্যে দুই জি স্যার, ধরনের একটা রেসপন্স, হলো আন্ডার ড্যাম আর হচ্ছে আনড্যাম্প, আরেকটা হচ্ছে আনড্যাম। আনড্যাম্প। তাহলে যখন অসিলেটরি, পিওরলি অসিলেটরি আনড্যাম্প, তো কখন এরকম হয়? যখন ড্যাম্পিং রেশিওর মান কত? 0 নাকি? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হবে যখন স্যার ইমাজিনারি হবে, স্যার ইমাজিনারি এক্সিসে যখন আমাদের পোলগুলো থাকবে তখন স্যার তোমাদের আনড্যাম্প সামনে কি হবে। ডকুমেন্ট নাই? ডকুমেন্ট দেখে বলো। আমরা এই যে একটু আগে দেখাচ্ছিলাম, এই দেখো এখানে, এটা কখন হয়েছে? যখন ড্যাম্পিং রেশিওর মান হচ্ছে 0। আমরা পোল তো আছে, পোলের পজিশন সেটা ডিফারেন্ট, আমরা একটা প্যারামিটার দিয়ে বলতে চাই সবগুলা। যখন ড্যাম্পিং রেশিওর মান 0 তখন সে কেমন হচ্ছে? তখন সে অসিলেটরি, একদম পিওরলি ন্যাচারাল অসিলেশন, কোনো ড্যাম্প নাই, সেই জন্য এটাকে বলা হচ্ছে আনড্যাম্প কন্ডিশন। এইটা এই কন্ডিশন, কন্ডিশন 1। আবার যখন সে 0 থেকে 1 এর মধ্যে ড্যাম্পিং রেশিওর মান, তখন তখন সে আন্ডার ড্যাম্প, তার মানে সে ওভারশুটও থাকবে, অসিলেশনও থাকবে এরকম। আর দুইটা রেসপন্স আছে, একটা হচ্ছে যখন এই ওইটার মান হচ্ছে 1, এই অবস্থা তখন এটা আমরা বলি ক্রিটিক্যালি ড্যাম্প, তার মানে খুব দ্রুত স্টেডি স্টেটে পৌঁছে যায়। আর যখন একটা বড়, তখন এটা কেমন হয়ে যাচ্ছে? একটু একটু স্লোয়ার, যত বেশি হবে এটা তত বেশি স্লো হবে। একটা জিনিস খেয়াল করো, ফর অল দিস কেসেস, সকল ক্ষেত্রে পোলগুলো কিন্তু সব রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে আছে। এই পোল এক্সিসের লেফট হ্যান্ড সাইডে, রিয়েল এক্সিসের ইমাজিনারি এক্সিসের লেফট হ্যান্ড সাইড, এদিকে, এদিকে কোনো পোল নাই কিন্তু, এদিকে কোনো পোল নাই, বুঝতে পারছো? এদিকে কোনো পোল নাই। তার মানে আমাকে সিস্টেম আমরা যেগুলো নিয়ে কাজ করতে চাই, আমি অলরেডি মেনশন করছি সেগুলোর, আমাকে পোল কোন দিকে থাকতে হবে? পোল আমার লেফট হ্যান্ড সাইডের দিকে থাকতে হবে। আচ্ছা
এটা ছিল আমাদের আগের ক্লাসের কথা। আমি আগের ক্লাসের কথা থেকে আবার আরেকটা জিনিস আমি আবার আনতে চাই। দেখো এই ইকুয়েশনটা খেয়াল করো। ইকুয়েশন আমি আর্টিকেল 4.6 এ আছি এখন, হ্যাঁ 4.6। এইটাই আজকের আমাদের তোমরা কি এক্সাম্পল গুলো দেখছো বইয়ের? বইয়ের এক্সাম্পল গুলো কি দেখছো? আমার কথা কি শোনা যায়? জি স্যার যায়। হ্যাঁ, তা এক্সাম্পল কি দেখছো তোমরা নাকি শুনি নাই কিছু, আমি কেউ কিছু বলো নাই, দেখো নাই? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে দেখবা, তখন আবার যে প্রশ্নের সম্মুখীন হবা তখন আবার স্যারকে নক করবা। আচ্ছা দেখো, আমরা এই ইকুয়েশনটা কি জানি সবাই? জি স্যার। এই ইকুয়েশনটা জানি। ফিজারুল ইসলাম, ফিজারুল ইসলাম, জি স্যার। হ্যাঁ, আমি যে একটু আগে যে ইকুয়েশনটা দেখালাম সেটা কি ইকুয়েশন ছিল বলো তো? প্রীতম বলো, প্রীতম। স্যার আমি একটু আগে যে ইকুয়েশনটা দেখালাম সেটা কিসের ইকুয়েশন ছিল? বুঝতে পারছি না। দেখোনি, দেখতে পারোনি? স্যার, আমার একটু ইয়াতে প্রবলেম করছিল স্যার, নেটে বারবার স্যার ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব ছিল স্যার, এখানে খুব নেটে খুব ডিস্টার্ব। সৃষ্টি, হ্যাঁ স্যার। বলো। স্যার ইকুয়েশনটা ছিল জেনারেল সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন। জেনারেল সেকেন্ড অর্ডার, জেনারেল সেকেন্ড অর্ডারের ট্রান্সফার ফাংশন। জেনারেল সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন, গুড। তো সেখান থেকে এই জিনিসটা বলতে অনেকেই পারলাম না, যেটা পারার কথা আর কি, জেনারেল সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন। তো জেনারেল সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশনের মধ্যে আমরা কি দেখছি যে সেটার মধ্যে ইন টার্মস অফ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এন্ড ড্যাম্পিং রেশিও, এই ইকুয়েশনটা এখানে কি, এই ওমেগা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর যেটা হচ্ছে ড্যাম্পিং রেশিও। আচ্ছা, এই ইকুয়েশনকে আমাদের এখানে আমি একদম ডাইরেক্ট বই থেকে এটা উঠে আনছি, কারণ এইখানকার যে অ্যানালাইসিস এগুলো কোনোটাই ইন ডিটেল এত বড় অ্যানালাইসিস আমাদেরকে করার দরকার নেই। আমরা কি করতে চাই এখান থেকে এই সিস্টেমটা, এটা তো সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন, এটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন। সো এখানকার আমি যদি একটা আউটপুট দেখতে চাই, আউটপুট সমান কি হবে, সিএস ইজ ইকুয়াল টু জিএস ইনটু আরএস। যদি ইনপুটটা কেমন হয়, ইনপুটটা যদি তোমার স্টেপ হয়, ইনপুটটা যদি স্টেপ ফাংশন হয়, তার মানে আরএস সমান কি? ইনপুট যদি স্টেপ হয় আরএস সমান কি? স্যার 1/s। 1/x 1 বাই s স্যার 1/s হবে স্যার। 1 বাই এস। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই সিস্টেমের আউটপুট সিএস সমান কেমন হবে? 1 বাই এস, 1 বাই এস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার। সো এটাকে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে এখান থেকে তার ফর্মে যে ল্যাপ্লাস করব, তারপর ইনভার্স ল্যাপ্লাস করব, করলে আমাদের এই টি এর ইকুয়েশনটা আসবে, এই সিটি। এখানে আমাদের এই কি আসলো না আসলো এগুলো আমাদের দেখাটা অনেক বড় ক্যালকুলেশন এবং অনেক ঝামেলাপূর্ণ, আমরা সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই ফাইনালি সিটি ইকুয়েশন কেমন আসলো, সিটি ইকুয়েশন আসলে এরকম। তার মানে কি দেখা যাচ্ছে দেখো তো, সিটি কেমন, সিটির মধ্যে কি, এই ইকুয়েশন থেকে কি বুঝো দেখো তো, এই লাস্টের ইকুয়েশনে যেটা, এটা থেকে কি বোঝা যায়? 1 মাইনাস একটা কনস্ট্যান্ট পার্ট, তার সাথে একটা এক্সপোনেনশিয়াল পার্ট, তার সাথে একটা অসিলেটরি পার্ট, এরকম না?
জি স্যার, কজ অসিলেটরি, বা সাইন আছে এই জন্য অসিলেটরি। হ্যাঁ কজ বা সাইন আছে অসিলেটরি পার্ট, অসিলেটরি পার্ট। এইটা এরকমটাই হওয়ার কথা ছিল, কারণ আমরা কি নিয়ে কাজ করছি দেখো তো, আমরা করছি হচ্ছে আন্ডার ড্যাম্প। আন্ডার ড্যাম্পে কি, আন্ডার ড্যাম্পের রেসপন্স কেমন, এই যে একটু আগে এখানে আমরা দেখলাম আন্ডার ড্যাম্পের রেসপন্স যেরকম, এটা হচ্ছে আন্ডার ড্যাম্প। তার মানে এক্সপোনেনশিয়াল কিছু একটা ডিকে পার্টও থাকবে এবং অসিলেটরি পার্টও থাকবে। আচ্ছা, এই অবস্থায় আমরা এখানে যেটা বলতে চাচ্ছি দেখো, এই ইকুয়েশনটার কোনটার, এই সিটিকে একটু নরমালাইজ করছে ওমেগা, এখানে টি ছিল, টির জায়গায় ওমেগা এন আনছে, টির জায়গায় ওমেগা এন, তার মানে থিটা আকারে এক্সপ্রেস করছে। আচ্ছা, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তার মানে আমি যদি এটাকে প্লট করি, এই প্লটগুলো এরকম, এই প্লটটা এরকম দেখতে পাচ্ছ তোমরা, কিসের প্লট, কিসের প্লট, সেকেন্ড অর্ডার সিস্টেম, কোন কন্ডিশনে, আন্ডার ড্যাম কন্ডিশনে, আন্ডার ড্যাম কন্ডিশনে। এই প্লট কি বলে দেখো তো, এই দিকে তাকাও, এটা কেমন হচ্ছে, প্রত্যেকটা রেসপন্স, কয়টা রেসপন্স আছে এখানে, 1 2 3 4 5 6টা রেসপন্স এখানে আঁকানো আছে। ফর কি, ফর ডিফারেন্ট ভ্যালু অফ জিটা। জিটা কি ছিল, ড্যাম্পিং রেশিও। এখান থেকে আমরা একটা কনক্লুশন দেখতে পারি যে যখন জিটার মান কম, তখন কি দেখো তো, এইটার প্রথম যে আমি একটু যদি কালার মার্ক করি, এইটা এখানে যে অসিলেশন আর এখানের অসিলেশন কি এক, না স্যার, এক না। তারপরে আবার এটার অসিলেশন কি এক না, না তারপর এটার অসিলেশন এক না। তার মানে কি হচ্ছে, যখন ড্যাম্পিং রেশিও বাড়ছে, যখন ড্যাম্পিং রেশিও জিটার মান যখন বাড়তেছে, কি হচ্ছে, অসিলেশন তত কমতেছে, অসিলেশন তত কমতেছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমি যত এই এটার মান কি হবে, জিটার মান যত ছোট হবে, কাছাকাছি শূন্যের কাছাকাছি হবে, তত কি হবে, অসিলেটরি রেসপন্স হবে। তার মানে যখন জিটা শূন্য ছিল, জিটার ভ্যালু যখন শূন্য, তখন রেসপন্স কেমন ছিল বলো তো একজন, জিটা যখন শূন্য তখন সেকেন্ড অর্ডার রেসপন্স কেমন, আনড্যাম্পড, আনড্যাম্পড স্যার। আনড্যাম্প। তার মানে কি, ফুললি অসিলেটরি, ফুললি অসিলেটরি। তার মানে যত শূন্যের কাছাকাছি যাবে, আমি যদি এরকম চিন্তা করি যে শূন্যের যত কাছাকাছি, এটা জিরো, এর যত কাছাকাছি যাবে তত অসিলেশন বাড়বে। তার মানে আমি কোনো সিস্টেমের যদি অসিলেশন কমাতে চাই, সেকেন্ড অর্ডার সিস্টেমের আন্ডার ড্যাম্প কন্ডিশন, আন্ডার ড্যাম্পের যদি আমি যদি সেটাকে ডিজাইন করি, তাহলে কি করতে হবে, জিটার মান ছোট নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, ওমেগা এন, দ্যাট ইজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা, এটার কোনো ইম্প্যাক্ট এই সিস্টেমের উপরে নাই, এটার কোনো ইম্প্যাক্ট নাই, রেসপন্সের উপরে কোনো ইম্প্যাক্ট নাই, অসিলেশনের উপরে ওমেগা এন এর কোনো রেসপন্স ইম্প্যাক্টর নাই। এই জিনিসটা আমাকে রিয়েলাইজ করতে হবে। আসলে এইখানকার যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, এই ডেরিভেশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমরা শুরুতে যখন একটা আন্ডার ড্যাম কন্ডিশনের যে রেসপন্স দেখছিলাম, সেটার সাথে এটা আসে কিনা, এটা আসছে, এবং এটাকে প্লট করছে। প্লট এরকম হাত দিয়ে গুনে গুনে করে নাই, এটা হয়তো একটা সফটওয়্যার দিয়ে সেই প্লটটা করছে, করে দেখা যাচ্ছে যখন জিটার মান ক্লোজার টু জিরো, অসিলেশন ইজ হায়ার। তোমাকে এই কনক্লুশনটা মনে রাখতে হবে, জিটার মান যখন জিরোর কাছাকাছি, তখন অসিলেশন হাই, এবং যত বাড়তে থাকবে, ওয়ানের দিকে যেতে থাকবে। দেখো যখন এইট দেখো তো, এইটের রেসপন্সটা কেমন, অলমোস্ট ক্রিটিক্যাল ড্যাম্পের মতো না, জি স্যার, অলমোস্ট ক্রিটিক্যাল ড্যাম্পের মতো। ক্রিটিক্যাল ড্যাম্পের কত, ক্রিটিক্যাল ড্যাম্পের জিটার মান কত, ক্রিটিক্যাল টেম্পে জিটার মান কত, দেখো এই যে ক্রিটিক্যাল টেম্পে জিটার মান হচ্ছে 1। এই কয়টা জিনিস তোমাদের মনে থাকার কথা, মুখস্থ রাখার কথা একদম, যে কোনটার জন্য কি হয়, না হলে তুমি মাঝখানতে তুমি হারাই যাবে, ট্রেস করতে পারবে না তুমি কোথায় আছো। সো দিস আর দ্য ফ্যাক্ট, এখান থেকে আমরা এই ফ্যাক্ট গুলো বুঝতে পারি। এখন এইখানে আমরা যখন এই সেকেন্ড অর্ডার সিস্টেমকে দেখবো, তখন আমাদের আরো কয়েকটা প্যারামিটার অটোমেটিক্যালি চলে আসবে, যেগুলোকে আমরা ডিফাইন করতে চাই, এবং এগুলোর যে দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এক্সাম্পল আছে সেগুলো করবা। একটা হচ্ছে রাইজ টাইম। রাইজ টাইম আগেও আমরা পড়ছি, দ্যাট ইজ কি পরিমাণ সময় লাগে তার সিস্টেমের রেসপন্স 0.1 মানে 10% থেকে 90% পর্যন্ত যেতে। আর আরেকটা হচ্ছে পিক টাইম,
দ্যাট ইজ তার যে ম্যাক্সিমাম অসিলেশনের যে ম্যাক্সিমাম পিক থাকবে সেই পিকে যেতে কতটুকু টাইম লাগবে। আর হচ্ছে পার্সেন্ট ওভারশুট, দ্যাট ইজ 0.9% থেকে মানে স্টেট ভ্যালুর সাথে পার্সেন্ট ওভারশুট মানে ম্যাক্সিমাম ভ্যালুর একটা পার্সেন্টেজ কি পরিমাণ চেঞ্জ। আর হচ্ছে সেটলিং টাইম, দ্যাট ইজ 0.9 থেকে 1.1 এই পয়েন্টের মধ্যে অ্যাটেন্ড করতে থাকতে কি পরিমাণ টাইম লাগে সেই টাইম হচ্ছে সেটলিং টাইম। আমরা আবার একটা ডেফিনেশন গুলো দেখবো এবং এখানে গ্রাফে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, আমি একটু ওই ডেফিনেশন গুলো আবার যাওয়ার আগে এই গ্রাফটার দিকে খেয়াল করো। এটা কার রেসপন্স? এটা ডেফিনেটলি সেকেন্ড অর্ডার সিস্টেমের আন্ডার ড্যাম্প কন্ডিশনের রেসপন্স। এখানে কি কি প্যারামিটার দেওয়া আছে দেখো তো। প্রথমে এরকম শুরু হয়ে সেই দিকে ম্যাক্সিমাম ভ্যালু আসলো, ম্যাক্সিমাম ভ্যালু, এই ভ্যালুটা ম্যাক্সিমাম, তার মানে এখানকার এটাকে বলো সি ম্যাক্স। যেহেতু সি কে রেসপন্স হিসেবে সিটি রেসপন্স হিসেবে কনসিডার করা হয়েছে, তাহলে সি ম্যাক্স হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। আর এটার দেখো এই যে স্টেডি স্টেট ভ্যালুটা, এই যেটা অ্যাটেন্ড করার কথা ফাইনাল ভ্যালু সি ফাইনাল, এটা একটা ফাইনাল ভ্যালু, এই মাঝখানের এই আরো এইটা। আচ্ছা, তারপরে একটা জিনিস খেয়াল করো যে এই পয়েন্টটা হচ্ছে ফাইনাল ভ্যালুর 90% অ্যাটেন্ড করছে। এই পয়েন্টটাতে ফাইনাল ভ্যালুর 90%। কথাটা বুঝো? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তোমরা একদম রেসপন্স করতেছো না কেন? স্যার এমনি মাইক্রোফোন অফ করে রাখা তো ওজন্য স্যার। মাঝে মাঝে একটু রেসপন্স করবা, মাইক্রোফোন অন করে রেসপন্স করবা। আমি যখন প্রশ্ন করি তখন তো বুঝতে আসছে, তখন মাঝে মাইক্রোফোন অন করে রেসপন্স করবা। তার মানে 90% মানে জি মনে স্যার। করো একটা রেসপন্সের ফাইনাল ভ্যালু হচ্ছে 10। ওকে, সে তো শুরুতেই 10-এ চলে যাবে না। তার মানে সে কিভাবে যায়? সে এইভাবে আস্তে আস্তে উঠে তারপর পিকে যায়, তারপরে এইভাবে সেটেল হয়। তার মানে 10-এর 90% মানে 9 যেতে তার কতটা সময় লাগে, সেই কোথায় 9 সেটা হচ্ছে এটা হচ্ছে তার 90% ভ্যালু। আচ্ছা, আর আরেকটা ভ্যালু দেওয়া আছে, যেটা 0.98 ফাইনাল, তার মানে 98% অফ ফাইনাল ভ্যালু। কখন সে 98% অফ ফাইনাল ভ্যালু অ্যাটেন্ড করে? আচ্ছা, আরেকটা হচ্ছে 102%, এই যে উপরেটা 102%, তার মানে স্টেডি স্টেটের থেকে আরো 2% বেশি, স্টেডি স্টেট থেকে 2% বেশি, সেটা হচ্ছে 102%। এই ভ্যালুটা এখানে অবশ্যই সেই ভ্যালু এখানে অ্যাটেন্ডমেন্ট দেখায় নাই, এটা এখানে অ্যাটেন্ড করছে। আচ্ছা, ওকে, এখন আমরা ডেফিনেশন গুলোতে যাই। প্রথম ডেফিনেশন, রাইজ টাইম কি বলা হচ্ছে? টাইম required for waveform to go from point 1 to the final value of 0.9 in the final value, আচ্ছা, of the final value। তার মানে সে 0.1 থেকে 0.1% থেকে, সাপোজ এই যে একটা 0.1%, এই ভ্যালুটা আমি যখন বলতে ভুলে গেছি, 0.1 এখানে আসলে সময়টা কত? এই সময় হচ্ছে এখানে। আর 0.9 এ যেতে সময় কত লাগলো? সময় লাগলো হচ্ছে এখানে, এই যেটা এতটুকু সময়। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে 0.9 এই রাইজ টাইম। কারণ আমাকে অন্যভাবে আমি বলতে চাই যে তোমার কাছে প্রথমে তুমি সাপোজ টাকা ইনকাম করতেছো, তোমার ফাইনাল ভ্যালু, তোমার টার্গেট হচ্ছে 10 টাকা। তোমার 1 টাকা ইনকাম থেকে শুরু করে 9 টাকা ইনকাম করা পর্যন্ত তোমার যে সময় লাগছে সেই সময়টা কত? সাপোজ তুমি দ্বিতীয় দিনে 1 টাকা ইনকাম হয়েছে তোমার, আর 15 নাম্বার দিনে যায় তোমার 9 টাকা ইনকাম হয়েছে, তাহলে তোমার রাইজ টাইম কয় দিন বলো তো? 14 দিন স্যার। 14 দিন। 13 দিন স্যার। 13 দিন। তুমি 15 থেকে 2 বিয়োগ করবা, 13 দিন। ওকে, এইখান থেকে এই টাইমটা বিয়োগ। ওকে, রাইজ টাইম বোঝা গেছে? আচ্ছা, তারপরে আসি পিক টাইম। ইজ ভেরি সিম্পল, একেবারে সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করতে তার কত টাইম লাগছে। তার মানে এইখান থেকে এই যে পিক টাইম দেওয়া আছে, এই টাইমটা পিক টাইম, এই পুরো এখান থেকে শুরু করে এই টাইমটা হচ্ছে পিক টাইম। এই পিক ভ্যালু অ্যাটেন্ড করতে কত সময় লাগছে। তারপরে পার্সেন্ট ওভারশুট কি বলছে এখানে? পার্সেন্ট ওভারশুট the amount of waveform overshoot the steady state or the final, the value at the peak time expressed as a percent of steady state value। তার মানে আমি এই এটা এখানে যখন আমরা আবার এখানে দেয়া নাই, এটা দেখো, এই কোশ্চেনটার দিকে খেয়াল করো। ইকুয়েশন 435, Cmax কি বোঝা যাচ্ছে? Cmax মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু। সি ফাইনাল মানে স্টেডি স্টেট ভ্যালু। তাহলে ফাইনাল ভ্যালুর সাথে স্টেডি স্টেট ভ্যালু রেফারেন্স উইথ রেসপেক্ট টু ফাইনাল ভ্যালু, এটার পার্সেন্টেজ কত? এটা হচ্ছে পার্সেন্ট ওভারশুট।
ওকে, তার মানে ফাইনাল ভ্যালুর সাথে স্টেডি স্টেট ভ্যালুর যে চেঞ্জ, সেইটার চেঞ্জ উইথ রেসপেক্ট টু স্টেডি স্টেট ভ্যালু, সেটা হচ্ছে পার্সেন্ট ওভারশুট। মনে করো তোমার এটা হচ্ছে তার স্টেডি স্টেট ভ্যালু, এটা মনে করো 10, আর এটা হচ্ছে তার পিক ভ্যালু, এই ভ্যালুটা মনে করো 16, তাহলে পার্সেন্ট ওভারশুট হবে 16 মাইনাস 10, এই দুটার ডিফারেন্স কত, এইটা এইখানে ডিফারেন্স কত, কার সাপেক্ষে, 10 এর সাপেক্ষে, এবং এটার পার্সেন্টেজ নেবে 100%, তাহলে কত হয় সেটা। ওকে, এটা হচ্ছে পার্সেন্ট ওভারশুট। আর সেটলিং টাইম আগের মতোই, সেটলিং আগে যে ডেফিনেশন আমরা করছি, দ্যাট ইজ ফাইনাল ভ্যালু 2% এর মধ্যে থাকবে যে যখন যখন সেই হচ্ছে সেটলিং টাইম। তার মানে এখান থেকে সে স্টেডি স্টেটে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, যে দেখো ফাইনাল ভ্যালুর 2%, তার মানে এটা হচ্ছে তার উপরের 2%, সে কি ফাইনাল ভ্যালু 2% এর মধ্যে আছে না উপরে বেশি চলে গেছে, আবার সে ফাইনাল ভ্যালুর মধ্যে আসলো, এসে নিচের দিকে 2% না, নিচের 2% এর মধ্যেও নাই, আমি একটু কালার চেঞ্জ করি, দেখো এটা হচ্ছে উপরের দিকে 2%, কি হলো, এটা উপরের দিকে 2%, এটা নিচের দিকে 2%, এখন সে এখান থেকে উপরে এটা ক্রস করে গেল, উপরে 2% মতো থাকলো না, ক্রস করে উপরে চলে গেল, আবার কমতে কমতে নিচে 2% মতো থাকলো না, ক্রস করে গেল, আবার উপরে ওঠার সময় আসলো, এখানে আসলো, কিন্তু এরপরে সে 2% কার ক্রস করে না, এই ভ্যালুটা কার ক্রস করে না, এই ভ্যালুটা কার ক্রস করে, এইখানে ক্রস করার পরে আর করে নাই, তার মানে এই টাইমটা হচ্ছে তার সেটলিং টাইম। বুঝতে পারছি? তার মানে আমরা ধরে নিতে পারি এইভাবে বোঝার জন্য যে সে সেটেল ডাউন হইতে যে সময়টা নিছে, সেটেল ডাউন বলতে কি বোঝাচ্ছে, যে ফাইনাল ভ্যালু 2% এর মধ্যে আসতে, ফাইনাল ভ্যালু 2%, মানে ফাইনাল ভ্যালু থেকে 2% কম অথবা ফাইনাল ভ্যালু থেকে 2% বেশি, এটা হচ্ছে তার সেটলিং টাইম। মানে 102 বা 98 এর মধ্যে 98 এর মধ্যে থাকা, এক্স্যাক্টলি 102 অথবা 98 এর মধ্যে থাকা, এই টাইমটাই হচ্ছে তার সেটলিং টাইম। মানে এখানে যখনই ঢুকলো আর বেরোলো না থেকে তখন, এরপর আস্তে আস্তে সেটেল হয়ে আর কমে গেলে অসুবিধা নেই, সেটা না, কিন্তু প্রথমেই যখন ঢুকবে সেই পর্যন্ত টাইমটাই হচ্ছে তার সেটলিং টাইম। ওকে, আমরা এই জিনিস কটা ডেফিনেশন আমরা শিখলাম, এগুলো থেকে আমরা একটা জিনিস খেয়াল করো, এই যে রাইজ টাইম, পিক টাইম, তারপরে তোমার সেটলিং টাইম, এইগুলা আসলে কি বোঝায়, এগুলা দিয়ে এইগুলা ইনফরমেশন ক্যারি করে। একটা জিনিসের দেখো তো, যদি সেটলিং টাইম কম হয় তুমি কি বুঝো বলো তো? সেটেলিং টাইম কম হইলে স্যার তাড়াতাড়ি স্টেডি স্টেটে পৌঁছাবে। তারা স্টেডি স্টেটে গেছে। আর সেটলিং টাইম যদি বেশি হয় তখন অনেক স্যার সময় লাগবে, সময় বেশি লাগবে স্যার সময় বেশি স্টেডি লাগবে। স্টেটে যাইতে। আচ্ছা, ওকে, ফাইন। তার মানে এই যে রাইজ টাইম, সেটলিং টাইম বা এইগুলা প্রত্যেকই কিন্তু এই ট্রানজিয়েন্ট রেসপন্সের স্পিডের সাথে রিলেটেড। কি পরিমাণ এটা স্পিড, ট্রানজিয়েন্ট রেসপন্সটার স্পিড কেমন, অনেক দ্রুত স্পিড আপ হয়ে ট্রানজিয়েন্টটা শেষ হয়ে যাচ্ছে না আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সেইগুলো তুমি এইগুলো থেকে দেখে বুঝতে পারবে। কোন একটা সিস্টেমের ওভারশুট যদি বেশি হয়, সরি মানে পিক টাইম, পিক যেটা সিম্যাক্স যদি বেশি হয়, অনেক যদি বেশি হয়, তার মানে বোঝা যাচ্ছে যেটা মানে যেহেতু পিকে উঠে গেছে আর এটা ডিকে হবে আস্তে আস্তে, তার মানে কি যাতে এটা ডিক আউট হতে সময় লাগবে। তো আমরা এই যে রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম, এগুলো থেকে মোটামুটি এই ট্রানজিয়েন্ট রেসপন্স, সেকেন্ড অর্ডার ট্রানজিয়েন্ট রেসপন্সের স্পিড বুঝতে পারি। আচ্ছা, আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এখানকার এই এই রিলেটেড যে এর ফর্মুলা, সেই ফর্মুলাগুলো একটু মনে রাখবো। দেখো, খেয়াল করো, পিক টাইমের ফর্মুলা, এই যে ইকুয়েশন, এটা এই ইকুয়েশনটা পিক টাইমের ফর্মুলা, এই ইকুয়েশনটাকে পিক টাইম, দ্যাট ইজ ইন টার্মস অফ পাই ডিভাইডেড বাই ওমেগা এন ইনটু রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার। তো তুমি একটা ইকুয়েশনের যদি দ্যাট মিন্স তোমার কাছে একটা ট্রান্সফার ফাংশন দেয়া থাকে সেকেন্ড অর্ডারের, সেই সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন থেকে তুমি অনায়াসে ওমেগা এন এবং জিটা এন বের করতে পারবা, তার মানে তার করেসপন্ডিং পিক টাইম কত হবে তুমি সহজে বের করে ফেলতে পারবা। এই ইকুয়েশনটা মনে রাখবে। এটা কিভাবে আসছে আমার এটা মনে রাখা জরুরি না। ওভারশুট, পার্সেন্ট ওভারশুটের কথা একই অবস্থা। পার্সেন্ট ওভারশুট কিভাবে আসছে দেখো, পার্সেন্ট ওভারশুট ই টু দি পাওয়ার, দেখতে পাচ্ছো, e to the জি power স্যার, e to the জি স্যার power দেখা zeta যাচ্ছে। pi divided by root over 1 minus pi square into 100। এখানে এটা যেহেতু পার্সেন্টেজ সেজন্য 100। এখন একটা জিনিস খেয়াল করো, এইটা কি হচ্ছে দেখো তো, এই জিটার মান যদি বাড়তে থাকে, জিটার মান যদি বাড়তে থাকে, তার মানে কি হবে, এই ইকুয়েশন থেকে কি বোঝা যায় বলো তো, e to the power জিটা আছে মাইনাস জিটা আছে, তার মানে জিটার মান বাড়ার সাথে সাথে কি হবে, হ্যাঁ হ্যাঁ, সবাইকে ধরে নিয়ে গেল। মামু প্রথমে গেছে, তারপর মুস্তাফা ভাইজান, তারপর বাকি এই কার মাইক অন করা? ক্লাসে অন ঢুকে তুমি বাইরে অন্য একজনের সাথে গল্প করতেছো। গুড।
আচ্ছা দেখো, হ্যাঁ, যদি জিটার মান যদি বাড়তে থাকে, আচ্ছা তোমরা এখান থেকে বুঝতে পারতেছো না, অন্য একটা ইকুয়েশন লিখে মনে করো কোন একটা ইকুয়েশন এরকম আছে, কনসিডারেশনটা স্যার ইয়ে হবে স্যার। ই টু দি পাওয়ার জিটা টি, এটাকে কি বোঝা যায়? ই টু দি পাওয়ার -2t, ই টু দি পাওয়ার -5t, এই দুটার মধ্যে তার মানে এই জিটার মান যত বাড়তে থাকবে, বা সরি এখানে যদি এই -2 -5 যত বাড়বে, এটা কি তত দ্রুত কমে যাবে না? জি স্যার, ডিক্রিজিং হবে স্যার। ডিক্রিজিং হবে। আমি এই গ্রাফটা এখন দেখো, এটা আমার কথার সাথে মিলে কিনা দেখো। এই যে পার্সেন্ট ওভারশুট, এদিকে কি ড্যাম্পিং রেশিও জিটা যত এই দেখো জিটার সাথে কিরকম, জিটা যত হাই তত দ্রুত কমবে, এই যে স্লপটা দ্রুত কমবে। এখানকার স্লপ, এইখানে 1 এর স্লপ আর এখানকার স্লপ কিন্তু একরকম না। এটা একটা নরমালাইজ গ্রাফ এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে এরকম আছে। তারপর হচ্ছে সেটলিং টাইম আমরা এইভাবে বের করবো। এখানে সেটলিং টাইম, এগুলো ডেরিভেশন আমাদের জানার দরকার নাই, 4 ডিভাইডেড বাই যেটা ওমেগা এন, তো তোমাকে এগুলো জানা থাকলে তুমি বের করতে পারো। তারপরে আমাদের এইখান থেকে আসার পরে দেখো এখানে এক্সাম্পল 4.5, এই এক্সাম্পলটা তোমরা দেখবা, এক্সাম্পলটা করবে, এখানে এগুলো প্রত্যেকটার মান বের করা আছে, ফাইন্ড পিক টাইম, পার্সেন্ট ওভারশুট, সেটলিং টাইম, রাইজ টাইম, এগুলো বের করছে, এগুলা এখানে বের করবা। আচ্ছা আমি এখন আরেকটা জিনিস তোমাদেরকে একটু রিয়েলাইজ করাতে চাই, তোমরা এই ছবিটার দিকে তাকাও। আমি জানি না তোমাদের মাথায় সবকিছু আছে কিনা, যদি থেকে থাকে ভালো, না থেকে থাকলে আবার একটু আমরা মনে করার চেষ্টা করি। দেখো প্রথম গ্রাফের দিকে তাকায় দেখো, গ্রাফ যেটা এ ফিগার আছে আর কি, বাম দিকে কি দেয়া আছে? বাম দিকে কি দেয়া আছে? এটা কি বাম দিকে কি, এটা বুঝে দেখে কিছু? এটা টাইম রেসপন্স ইয়ে দেওয়া আছে স্যার। ও সরি, আমি তো বাম বলতেছি। আচ্ছা ডান দিকে কি আছে সেটা বলো। স্যার এটা হচ্ছে কমপ্লেক্স পোলস এন্ড জিরোস স্যার স্যার। পোল দেওয়া আছে স্যার। পোল ডায়াগ্রাম দেয়া আছে, ওকে। জি স্যার। এই পোলের নেচার থেকে কি বুঝো তুমি বলো তো দেখি, এই পোলগুলা কেমন? 1 2 3, এই তিনটা পোল আর কি, হ্যাঁ, পোলগুলা কেমন বলো তো? একটু চিন্তা করে বলো, ডোন্ট টেক তাড়াহুড়া করো না। স্যার পোলগুলা ইমাজিনারি পোল দেওয়া আছে স্যার। আচ্ছা পোলটা ইমাজিনারি দেওয়া আছে, একজন বলছে পোলটা ইমাজিনারি দেওয়া আছে। আচ্ছা পোলটা ইমাজিনারি এন্ড স্যার রিয়েল পার্টও আছে। তখন কমপ্লেক্স পোল, ইমাজিনারি না, কমপ্লেক্স কমপ্লেক্স পোল। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো তো, আমার এই আন্ডার গ্রাফের ড্যাম। দিকে তাকাও। আমরা এই পয়েন্টগুলা এখানে আসলে আমাদের প্রত্যেকটা যেরকম ম্যাথমেটিক্যাল ডেরিভেশন মনে রাখতে হবে তা না। আমি যদি এটাকে বলি 1, আচ্ছা একটা পয়েন্ট যদি এরকম হয় দেখো তো, 1 প্লাস 2j, 1 প্লাস 3j, 1 প্লাস 4j, এটাকে যদি আমি প্লট করতে চাই তাহলে কি হবে? 1 প্লাস 2j এখানে আসবে মনে করো, 1 প্লাস 3j কোথায় আসবে? এখানে আসবে, 1 প্লাস 4j এখানে আসবে। আর এটা যদি কমপ্লিমেন্টারি পার্ট থাকে তাহলে নিচের দিকে হবে, তার মানে এখানে একটা, আচ্ছা আমি এটাকে পোল তো ক্রস দিয়ে দিই, আমাদের রিয়েলাইজ করতে সুবিধা হবে। আমি বলতে পারি না যে এখানে এইটা একটা সিস্টেমের পোল, এইটা একটা সিস্টেমের পোল, এটা একটা সিস্টেমের পোল, দুইটা সেকেন্ড অর্ডার যেহেতু, তাই না? জি স্যার। বলতে পারি এটাকে জি স্যার। বললাম এক নাম্বার সিচুয়েশন, এটাকে 2 নাম্বার সিচুয়েশন, এটাকে 3 নাম্বার সিচুয়েশন। এখন আমাকে তোমরা এখান থেকে একটু বলার চেষ্টা করো যে এখানে কি, এইটা হচ্ছে এখানে এই যে প্রথমটা, এটা হচ্ছে তোমার 3 নাম্বারের রেসপন্স। আর এরপরে এর মাঝখানে একটা ছিল, সেটা এখানে দেখা যাচ্ছে না কেন? এই একটা তোমরা একটু শ্যাডো দেখতে পাচ্ছ? শ্যাডো দেখতে পাচ্ছ? জি স্যার। শ্যাডো ওটা ডিফারেন্ট, এটা আসলে ডিফারেন্ট কালারের ছিল। মীর আব্দুল্লাহ, হ্যাঁ দেখো ওইটা আসলে ডিফারেন্ট কালারের ছিল, এই জন্য বোঝা যাচ্ছে না। দেখো তো এখানে আমি একটা কনক্লুশন ড্র করতে চাই এই 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 পোলগুলো থেকে। প্রথম যে 3 নাম্বার পোল,
মানে 1 নাম্বার পোল যেটা 1 নাম্বার পোল পজিশন, সেটার জন্য রেসপন্স হচ্ছে এরকম। এই যে যেটা যাচ্ছে মোটামুটি অল্প অল্প কি পরিমাণ, অল্প পরিমাণ হচ্ছে অসিলেশন। 1 নাম্বারের জন্য অল্প অসিলেশন না? জি স্যার। জি স্যার। আচ্ছা 2 নাম্বারের জন্য তার চেয়ে একটু বেশি। এটা এটা এখানে দেয়া নেই। আচ্ছা আমি এটাকে এক জায়গায় কাজ করি, এটাকে কেটে আমার ওই প্লটে নিয়ে যাই, তাহলে তোমাদের জন্য বোঝানো এটা সহ কাটি। স্যার এই পিডিএফ ফাইলটা কি দেওয়া হবে স্যার? তোমরা এটা পাও নাই? তোমরা এটা পাও নাই? বই পাইছি স্যার পিডিএফ। স্যার এই আপনার পিডিএফ বই পাইছি স্যার, কিন্তু আপনার এইটা পাইনি স্যার। কোনটা? এটা মনে হচ্ছে নতুন করে সাজানো স্যার। আপনি যেটা এখন নতুন করে লিখছেন স্যার, ও এটা একটা যে আমি নোটপ্যাডে হ্যান্ড রাইটিং লিখি। এটা তো একটা রাফ জিনিস। এর মধ্যে কি আছে দেখো, এটা হচ্ছে তোমাদের হোয়াইট বোর্ডটা যেটার মধ্যে আমি লিখি দাগাই। এটা না স্যার, পিছনে যদি যেতে থাকে তাহলে কি এটা অবস্থা না দেখো। স্যার। কোনটা কোনটার কথা বলছো? স্যার এই যে এই পার্টটা স্যার, এই যে এইখানে যেখানে লেখা আছে স্যার। এখানে এখানে তো বই, এটা আমি তো বই ওপেন করছি, এটা আমি আলাদা কোনো কিছু লিখি নাই। এটা ওই যে কন্ট্রোল সিস্টেমের নিচের যে স্যার বোর্ড সেটা। এবার আসলে স্যার বলবো না স্যার আবার। আচ্ছা ঠিক আছে, এবার আর কোনটা আসবে সেটা বলবো। কোনটা? এটা জি এগুলা? স্যার, এটা এগুলোর কথা বলতেছো, দিব কিনা তাই? জি স্যার এইগুলা এগুলো যে আমি যেগুলো লিখছি সেগুলো ঠিক আছে, এগুলো নিও, হ্যান্ড এগুলো রাইটিং নিয়ে। স্যার বলবো না। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে দেখো এখানে একটা একটা জিনিস দেয়া নেই, এটা আগে একটু আগায় নি। আচ্ছা সেটা হচ্ছে 2 নাম্বারটার রেসপন্স। 2 নাম্বারটার রেসপন্স হচ্ছে এরকম। আমি উল্টা দিকে আগাচ্ছি, কি হলো? সেভেন এডিশনে স্যার খুব ভালো করে দাগানো আছে স্যার, ড্র করা হ্যাঁ আছে। এটা তো স্যার 6 এডিশন, 7 এডিশনে খুব ভালো করে দেখানো আছে স্যার। যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই এই এই এডিশনে আচ্ছা থাকতে পারে, যাই হোক, আমি আমার কাছে তো নাই। আচ্ছা তো এখানে খেয়াল করো যে 2 নাম্বারটা, মানে আমি যেটা বলতে যাচ্ছি 1 নাম্বারটার অসিলেশন আর 2 নাম্বারটার অসিলেশন আর 3 নাম্বারটার অসিলেশন, কোনটাতে অসিলেশন বেশি? অসিলেশন বেশি কোনটাতে? অসিলেশন 3 নাম্বারটা। 3 নাম্বারে বেশি, তারপরে 2 নাম্বার, তারপরে 1 নাম্বার। এখানে এখানে আসো, একটা আমি বললাম সাপোজ 1 প্লাস যে কত লিখছিলাম, 1 প্লাস 4 স্যার। 1 3 প্লাস 2 জে 1 প্লাস 2 1 2 জে 2 জে, আরটা হচ্ছে 1 প্লাস 3 জে, আরটা হচ্ছে 1 প্লাস 4 জে। আমি যখন তোমাদের পোলের সম্পর্কে ধারণা দিচ্ছি তখন একটা কথা বলছিলাম যে এই এই রিয়েল পার্টটা যাবে হচ্ছে তার ডিকের জন্য, আর ইমাজিনারি পার্টটা কন্ট্রিবিউট করবে হচ্ছে তার অসিলেশনের জন্য। তার মানে একটা জিনিস দেখো, এখানে আমি আরেকটু এটাকে এখন এইগুলো একটু দেখো, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কি ইমাজিনারি পার্ট যেটা আছে, ইমাজিনারি পার্ট কি আস্তে আস্তে বাড়তেছে না 1 থেকে 3 এর দিকে? জি স্যার। 1 থেকে 3 এর দিকে বাড়তেছে, তার মানে অসিলেশনও বাড়তেছে। তো কোন সিস্টেমের যত ইমাজিনারি পার্ট যত বড় হবে, জি স্যার। সিস্টেম পোলের যত ইমাজিনারি পার্ট বড় হবে, তুমি কনক্লুশন ড্র করতে পারবা যে ওই সিস্টেমের অসিলেশন তত বেশি হবে, সিস্টেমের অসিলেশন তত বেশি হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ বুঝার চেষ্টা করো। দেখো এখান থেকে আমরা দেখি যে 3 নম্বরে অসিলেশন বেশি, 2 নম্বরে অসিলেশন কম, 1 নম্বরে আরো কম। এখন আস্তে আস্তে যদি আমি নিচে আরো আসি, অসিলেশন আরো কমে যাবে। আমি যদি এখানে আসি, আমি যদি সাপোজ এখানে আসি, এখানকার এই পজিশনের জন্য অসিলেশন আরো কমে, এই পজিশনের জন্য আরো কমবে। এখানে আসলে কি হবে? এখানে যখন আসবো, এই পজিশনে আসবো, তখন দুইটা পোলই কি সমান হয়ে যাবে না? দুইটা পোল এক জায়গায় চলে আসবে না? জি স্যার। তখন কি অসিলেশন থাকার কথা? না স্যার। না থাকার কথা না। দেখো তো এটা কোনটার সাথে মিলে? দুইটা পোলই যখন সমান, হ্যাঁ ক্রিটিক্যাল ড্যাম, দুইটা পোল যখন সমান, এই যে দুইটা এই যে দেখো এই যে 3 নাম্বারটা, এই যেটা এটা দুইটা পোল যখন সেম তখন কোনো অসিলেশন নাই। অথবা লিসেন, দুইটা পোল সেম না বাট কোনো ইমাজিনারি পার্ট নাই, তখনও কিন্তু অসিলেশন নাই। দেখো ওভার ড্যাম,
বুঝতে পারছো? তার মানে অসিলেশন প্রোভাইড করতেছে কে? পোলের কোন অংশটা? ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্টটা। তাহলে আমাকে এই যে বটম লাইনগুলা, এইগুলি আমাদের ইম্পর্টেন্ট, এইগুলি আমাদের মনে রাখতে হবে এবং তুমি বুঝে বুঝে মনে রাখবা। ওকে, আচ্ছা এখন আসো এখানে। মানে আমি তো দেখলাম যে ইমাজিনারি চেঞ্জ করলে কি অবস্থা, রিয়েলটাকে ফিক্স রাখছিলাম, ইমাজিনারি। এবার এখানে আসো, এই 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 প্লটে আসো। আচ্ছা এটাকেও কেটে নিয়ে যাই। আচ্ছা যদি এখানে বুঝতে পারো আর কাটা লাগবে না। দেখো খেয়াল করো তো, প্রথম 1 নাম্বার, আচ্ছা দেখো তো এখানে যে পোলগুলো কেমন, 1 নাম্বার পজিশনে একটা পোল আছে, এই পোল, এবং 2 নাম্বার পজিশনে আরেকটা পোল। 1 নাম্বার পজিশনের পোলের যদি সাপোজ এরকম হয় এ প্লাস জেবি, এ প্লাস মাইনাস জেবি, 2 নাম্বার পজিশনে কত হবে? এরকম হবে নাকি? আচ্ছা আমি তোমাকে সংখ্যা দিয়ে দেখাই। দেখো তো এই দুই স্যার 1 এবং যে 2, দুইটাতে বিটা ফিক্সড কি থাকবে সেম বলো তো? সেম হওয়ার কথা তো। কি সেম? ইমাজিনারি পার্ট সেম না? তার মানে জি স্যার। একে যদি এরকম হয় a প্লাস 3j, জি স্যার। 2 কত হবে? 2 কত হবে? স্যার একে যদি রিয়েল পার্টটা চেঞ্জ হবে, ইমাজিনারি রিয়েল পার্টটা সেম পার্টটা হবে। বাড়ছে। আচ্ছা সাপোজ আমি বললাম এরকম হলো, এরকম এই দুটো পোল এরকম না? এখন এর রেসপন্স আছে, দেখো রেসপন্সের কি অবস্থা। এখানে জি আসলে স্যার। একটা কাহিনী করে দিছে, এটা ঝামেলাই করে দিছে। সেটা হচ্ছে এখানে এই পরের যে রেসপন্স, সেটা আঁকা আঁকা নাই, এখানে আসলে আঁকা নাই, আমি এটাকে আঁকতেছি। পরের রেসপন্সটাকে আঁকতেছি। এখন দেখো ইমাজিনারি পার্ট সেম আছে, ইমাজিনারি পার্ট সেম, রিয়েল পার্ট কি হচ্ছে? বাড়তেছে, তাই না? 1 নাম্বারের রিয়েল পার্ট কত? 2, আর 2 নাম্বারের রিয়েল পার্ট কত? 3। রিয়েল যখন বাড়তেছে দেখো তো, একটা হচ্ছে -2 কন্ট্রিবিউট করবে। এটা যদি এরকম হয়, আমি সাপোজ এটা মাইনাসই দিই, এখানে সরাসরি ভ্যালুই দিই মাইনাস, এটাকে প্লাস মাইনাস, এটাকে প্লাস মাইনাস। ওকে, তো -2 যখন আসবে, এই রিয়েল পার্টটা কোথায় কন্ট্রিবিউট করে? e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি তে। আরেকটা কোথায় কন্ট্রিবিউট করবে? e টু দি পাওয়ার মাইনাস থ্রাইস টি। তাহলে এই দুটাতে কোনটা আগে ডিকে হবে? -3 স্যার। -3। তার মানে 2 নাম্বার পজিশন যেটা, সেটা আগে ডিকে হয়ে যাচ্ছে। দেখো এটা ডিকে হচ্ছে, এটা আস্তে আস্তে, বাট এটা ডিকে হচ্ছে একটু পরে। মানে এটা আস্তে হচ্ছে, এটা দ্রুত ডিকে হচ্ছে। দেখো এটা কিন্তু পিকে যাচ্ছে না, আস্তে আস্তে ডিকে হচ্ছে, ডিকে হয়ে যাচ্ছে এটা, এই যেটা। আচ্ছা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে খেয়াল করার, দেখো আমি আবার হিজিবিজি করে ফেললাম। এইখানটার দুইটার ক্ষেত্রে ওমেগার মানে ইমাজিনারি পার্ট কি সেম না? দুইটার ইমাজিনারি পার্ট সেম না? জি স্যার। সেম। সেম হওয়ার কারণে দুইটার অসিলেশনের ফ্রিকোয়েন্সিও সেম থাকবে। তার মানে প্রথমটা যেটা ছিল, এটা যেখান দিয়ে অসিলেট করবে, পরেরটা একই জায়গাতে অসিলেট করবে, একইভাবে অসিলেশন করবে। আমি এখানে দেখাইছিলাম প্রথমে যে মার্ক করে, অসিলেশন গুলো সেম থাকবে না, অসিলেশন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে তার রিয়েল পার্ট। ডিকের পর্শন, বা ডিকে কত দ্রুত হচ্ছে বা আস্তে হচ্ছে, এটা একটা পার্ট। তার মানে দেখো যদি আমি, তার মানে এখানে কনক্লুশন কি ড্র করবো, যে ইমাজিনারি পার্ট যদি পোলের সেম হয়, তাহলে যেটাতে রিয়েল পার্টের মান যত বেশি, বাট দ্যাট ইজ অরিজিন থেকে যত দূরে অবস্থিত, সেটা তত দ্রুত স্টেডি স্টেটের দিকে যাবে। কারণ দুইটার ক্ষেত্রে অসিলেটরি ফ্রিকোয়েন্সি সেম থাকবে। আচ্ছা এখন 3 নাম্বার কেস, দেখো এটাতে আসুন। এটা তো সেম অবস্থা, একটা গ্রাফের একটা অংশ দেখা যাচ্ছে না, আমরা এটাকে নিয়ে ওখানে ড্র করার চেষ্টা করি। আচ্ছা এটা মাঝখান দিয়ে আর একটা লাইন আছে, এটা 2 নাম্বার। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো কি হচ্ছে। এখানে একটা
চেঞ্জ হচ্ছে স্যার। মজার জিনিস খেয়াল করো, 1 2 3 তিনটা 3 জায়গা, এবং তিনটা প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু মানে তোমার রিয়েল আলাদা পার্টও আলাদা চেঞ্জ হচ্ছে, ইমাজিনারি পার্টও চেঞ্জ। ইমাজিনের পার্টের জন্য, কিন্তু একটা একটা বৈশিষ্ট্য সে মেনটেন করছে, কি বলতো? এগুলোর যে এই যে চেঞ্জটা, এটা একই ভাবে চেঞ্জ হয়েছে, একই লাইন বরাবর চেঞ্জ হয়েছে। র্যাম্পলি চেঞ্জ। হ্যাঁ, মানে যেভাবে চেঞ্জ হোক একই বরাবর চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? তার মানে এখান থেকে এটা রেডিক্যাল চেঞ্জ বলে আর কি, একই ভাবে চেঞ্জ হয়েছে। একইভাবে চেঞ্জ হওয়ার কারণে দেখো এইটার যে ম্যাক্সিমাম ওভারশুট, মানে এই প্রত্যেকটার ওভারশুট সেম হবে। এখন আগে আসুক আর পরে আসুক, 3 নাম্বার পজিশনে দেখো, এখানে দেখো ডেফিনেটলি কি এটার অসিলেটরি পার্ট বড়, তার মানে অসিলেশন বড় হবে, অসিলেশন বেশি এর 3 নাম্বারটার। এই যে অসিলেশন আগে যে অসিলেশন শুরু হয়ে গেছে, বাট এটার যে ম্যাক্সিমাম গুলো যেখানে অ্যাটেন্ড করছে, যে ভ্যালুতে অ্যাটেন্ড করছে, 2 নাম্বারে ম্যাক্সিমাম গুলো অ্যাটেন্ড করছে, 3 নাম্বারে একই। তার মানে তোমার এই লাইন বরাবর যতগুলো পোল থাকবে বা এদিকে যতগুলো পোল থাকবে, সব পোলে এরকম এই যে ওভারশুট ভ্যালু যেটা আছে সেটা সেম আসবে। কারণ আমি কোন সিস্টেমে দুইটার মধ্যে যদি কম্পেয়ার করতে হয়, তার মানে আমরা যদি এরকম লাইন বরাবর থাকে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ তাদের ওভারশুট সেম হবে কি হবে না। তার মানে আমাকে এই কয়টা জিনিসের, এই যে 3টা জিনিস দেখালাম, এইটাকে কনক্লুশন আকারে গ্রাফিক্যালি এটা একটু মনে রাখবা, এবং এই রিলেটেড একটু ছোট্ট বর্ণনা আগের পেজটা, যেটা আমি যে কথাগুলো বললাম এগুলো একটু 1 লাইন 2 লাইন করে বলা আছে, সেটা একটু দেখে নিবা। ওকে, হ্যাঁ, এরপরে আমাদের এখান থেকে যে জিনিসগুলোর ধারণা আমাদেরকে দেয়া কথা আর কি, সেটা হচ্ছে সিস্টেমে যদি আমার এডিশনাল পোল আসে। দেখো আমরা একটু একটু দম নাও তোমরা, মানে লম্বা একটা নিঃশ্বাস নাও। এখন কে কে জায়গা আছো একটু হাত উঁচু করো তো, স্যার আছে স্যার। রেজ ইউর হ্যান্ড। আচ্ছা, ওকে, দু একজন নাই আর কি। আচ্ছা, এখন আমরা যেগুলো পড়ার চেষ্টা করলাম যে সেকেন্ড অর্ডার সিস্টেম কিরকম হয় এবং সেকেন্ড অর্ডার সিস্টেমের বিহেভিয়ার কেমন হয়, আমরা আসলে আমাদের নিজেদের আলোচনাকে খুব একটা সিম্পল জায়গায় কনফাইন করে ফেলছি। একটা ছিল যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার দিই। দেখো, একটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার যখন সিস্টেম ছিল, স্যার হাত কি নামাবো স্যার? হ্যাঁ হাত তো নামাতে বলছো অনেক আগে। ফার্স্ট অর্ডার সিস্টেম, আর হাত তো তুমি ফিজিক্যালি উঠাও নাই, নামাই ফেলো। আচ্ছা, এখন ফার্স্ট অর্ডার সিস্টেম ছিল উইদাউট পোল, সরি উইদাউট জিরো, আর সেকেন্ড অর্ডার সিস্টেম আসলো উইদাউট জিরো। আমরা এটা আলোচনা করলাম তো নাকি এতদিন পর্যন্ত? জি স্যার। এখন আমরা যখন পোল জিরোর কন্ট্রিবিউশনের কথা আসছিল, তখন বলছিলাম যে পোলগুলা আমার সিস্টেমের ধরন নির্ধারণ করে দেয়, সেটার রেসপন্স গুলো কেমন হবে। আর জিরো কি করে, পোল আর জিরোর কম্বিনেশনে কি হয়, তার অ্যামপ্লিটিউড কেমন হবে, টাইম রেসপন্সের সাথে বিভিন্ন, মানে তার ট্রানজিয়েন্ট রেসপন্স বা ফোর্স রেসপন্সের অ্যামপ্লিটিউড কেমন হবে। এই কথাটা গত ক্লাসও আসছে, তার আগের ক্লাসও আসছে, আজকে আবার আসলো। এখন দুনিয়ায় সেকেন্ড অর্ডার সিস্টেম মানে কি, মানে খুবই সিম্পল একটা সিস্টেম, রাইট? নাকি কমপ্লেক্স সিস্টেম। খুবই সিম্পল সিস্টেম। তো আমাদের দুনিয়ায় সব সিস্টেম কি সেকেন্ড অর্ডার হবে? না। কেন এই কথা বলতেছি? আব্দুল্লাহ, আচ্ছা, সব সিস্টেম কি সেকেন্ড অর্ডার হবে? নিশ্চয়ই হবে না। সিস্টেম সেকেন্ড অর্ডারের বাইরে। তোমাদের যেমন এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা মানে রোবোটিক আর্মস আছে, হিউম্যান ট্রেনার, সে মানুষ ওই রোবটকে শিখাচ্ছে এগুলোতে। তার এই রোবট যে সিস্টেমটা আছে, এটা নিশ্চয়ই সেকেন্ড অর্ডার হবে না আরো বেশি অর্ডারের হবে? ডেফিনেটলি বেশি অর্ডারের হবে। বেশি অর্ডারের যদি হয় তাহলে ডেফিনেটলি বেশি পোল থাকবে, অনেক বেশি পোল থাকবে, তাই না? এখন
এখানে যে জিনিসগুলো আমাদেরকে একটু জাস্ট একটু মাথায় রাখি আর কি, এগুলো আমাদের সিলেবাসে এইভাবে ডিটেল আলোচনা করার সুযোগ নাই। বাট যেটা আছে সেটা হচ্ছে সিস্টেমে যদি এডিশনাল পোল আসে তাহলে সে কি ধরনের রেসপন্স করতে পারে, এডিশনাল পোল আসলে। আচ্ছা, এখানে একটা কেস হিসেবে দেখানো হয়েছে যে একটা এডিশনাল পোল এখানে আসছে, একটা পোল কনসিডার করা হয়েছে একটা সিস্টেমে অ্যাপ্রক্সিমেট করে। এটা অ্যাপ্রক্সিমেশন, আমরা শুধু এই গ্রাফটা দেখে একটু বোঝার চেষ্টা করবো যে কি হচ্ছে এখানে। এই P1 এবং P2 এটা রেগুলার পোল, তার দেখতে পাচ্ছ তোমরা, P1 P2 তার রেগুলার পোল। আরেকটা এডিশনাল একটা পোল আসছে P3। এখন P1 P2 নিয়ে কোনো সমস্যা নেই, এটা যেখানে আছে সেখানেই। এখন তিনটা কেস এখানে ধরা হয়েছে যে P3 যেটা, এটা যদি একটু কাছাকাছি থাকে, এটা যদি একটু বেশি দূরে থাকে, এটা যদি অনেক দূরে থাকে, নাই মানে ইনফাইনাইটে থাকে, তাহলে কি হবে? দেখো রেসপন্সে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে। রেসপন্সে ইম্প্যাক্ট গুলো হবে এরকম। এখানে কেস 1 2 3 তিনটে কার্ভ দেওয়া আছে। যদি কেস 1 কোনটা? এই নিচেরটাই, যেটা আমার যদি কাছাকাছি হয় তখন সে প্রথমেই এরকম হয়ে অসিলেটরি এরকম দেখাবে। যদি 2 নাম্বার হয়, একটু দূরে হয় বাট নট ইনফিনিটিতে, তাহলে অসিলেশনটা এখান থেকে এরকম শুরু হবে। আর যদি ইনফিনিটিতে হয় তাহলে নর্মাল যে রেসপন্স 3 নাম্বার, সেই 3 নাম্বার রেসপন্স হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, সিস্টেমে যদি এডিশনাল পোল আসে এবং সেই পোলটা সিস্টেমের উপর একটা ইমপ্যাক্ট ফেলবে। আচ্ছা, এখন আসে যদি সেই এডিশনাল যদি জিরোজ আসে, তাহলে এডিশনাল জিরোজ আসলে কি হবে? এডিশনাল জিরোজ আসলে সেটা একদম সিম্পল কথা, সেটা তার অ্যামপ্লিটিউডে ইমপ্যাক্ট ফেলবে। কোথায় অ্যাডিশনাল জিরোজ এর একটা আলোচনা ছিল তো? আচ্ছা, ঠিক আছে, এই আলোচনা আমাদের এখন দরকার নাই এটা। আর এখানে কিছু মডেল সিস্টেম ডিজাইন করা আছে, যেগুলো যারা ডিজাইন লেভেল নিয়ে কাজ করবে তখন তোমাদের এই টপিক গুলো পড়তে হবে। এখন আমাদের এই চ্যাপ্টার ক্লোজ, আমাদের টাইমও বেশি নাই। আমি একটু তোমাদের জন্য সেলফ স্টাডি দিতে চাই। সেলফ স্টাডি বলতে চ্যাপ্টার 5, খাতা কলম থাকলে নাও, না হলে কোথাও নোট করো, ফোনে নোট করতে পারো। আমরা চ্যাপ্টার 5 এ চলে যাব এবং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য সেলফ স্টাডি, তোমরা নিজেরা পড়বা। এখানে আছে মূলত ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ সিস্টেম। সিস্টেমকে আমরা কিভাবে ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এন্ড আরেকটা নতুন প্যারামিটার আছে, সেটা হচ্ছে যেটা বলা হয় সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম। এখানে চ্যাপ্টার নাম হচ্ছে রিডাকশন অফ মাল্টিপল সাবসিস্টেম। আমরা সিস্টেমকে যদি অনেকগুলা মাল্টিপল সাবসিস্টেম থাকে সিস্টেমের মধ্যে, তাহলে আমরা সিস্টেমকে কিভাবে রিপ্রেজেন্ট করব এবং সেই সিস্টেমকে কিভাবে সিঙ্গেল ট্রান্সফার ফাংশনে দিয়ে রিপ্রেজেন্ট করব, সেইটার একটা টেকনিক এখানে আছে। এটা ছোট আগের জিনিসের কনসেপ্ট, যেহেতু ট্রান্সফার ফাংশনের কনসেপ্ট তোমাদের কাছে আছে এবং নরমাল যে এখানে কিছু অ্যালজেব্রা আছে, যদি ক্যাসকেডে থাকে কি হয়, প্যারালাল থাকে কি হয়, যোগ বিয়োগ, এগুলোটা এখান থেকে নিজে নিজে দেখবা, দেখে এবং এগুলো এখানে এক্সাম্পল প্র্যাকটিস করবা। দ্যাট ইজ আর্টিকেল, একটু লিখে রাখো তোমরা, আর্টিকেল 5.1। সিম্পলি ইন্ট্রোডাকশন। 5.2 ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, কিভাবে আমরা সিস্টেমকে ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেই ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে পারি। ব্লক ডায়াগ্রাম রিডাকশন, দ্যাট ইজ সিস্টেম একসাথে দেওয়া থাকলে সেখান থেকে আমরা ব্লক ডায়াগ্রাম গুলোকে সিম্পলিফাই করে সিঙ্গেল ব্লকে আনতে পারি। এখানে এক্সাম্পল 5.1, এক্সাম্পল 5.2 এগুলো করতে হবে। ওকে, এরপরে হচ্ছে সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম, দ্যাট ইজ 5.4। 5.4 করার আগে 5.3 টা একটু দেখে নিতে পারো। 5.4 এখানে একটা মেসন্স রুলস আছে সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম, দ্যাট ইজ সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম কি সেটা বলা আছে, এবং 5.5 আছে মেসন্স রুলস। সেই মেসন্স রুলস অ্যাপ্লাই করে কিভাবে সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম থেকে আমরা সিঙ্গেল ট্রান্সফার ফাংশন সিস্টেম আসতে পারে। এই কয়টা টপিক তোমাদের সেলফ স্টাডি, এগুলো তোমাদের নিজেদের পড়তে হবে, নিজেরা পড়বা। যদি কোনো হেল্প লাগে আমি করতে পারি, বাট নট টু দা পার্টিকুলার পয়েন্ট যে একদম ডিটেল পড়ে পড়ে এরকম তোমাদেরকে সব দেখাই দেবে এরকম না। এটা নিজেরা পড়বা এবং এখান থেকে প্রশ্ন কোথাও না কোথাও থাকবে।
ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার 6। চ্যাপ্টার 5 এ অন্য যেগুলো আছে সেগুলো আমাদের লাগবে না, আমাদের সিলেবাস সেগুলো কভার করে না। চ্যাপ্টার 6 এ চলে যাব। 6 এ কি আছে? 6 আছে স্টেবিলিটি। স্টেবিলিটি কি জিনিস বলো? আমরা আগে আলোচনা করছি, একটু শুরু করি আজকে স্টেবিলিটি এইটার ইন্ট্রোডাকশনটা একটু শুরু করি, নাহলে পরের দিন আবার ইন্ট্রোডাকশন করে থাকতে হবে। স্টেবিলিটি বলতে কি বুঝি? আমি 3-5 মিনিট আলোচনা করে ছেড়ে দিব, আর এই 3-4 মিনিটের মধ্যে ছেড়ে দিব। বলো স্টেবিলিটি কি জিনিস? স্থিরতা। অন্য একজন বলো। তোমাদের স্টেবিলিটি পড়াইছি না? রাকিবুজ্জামান কি তুমি আসো ক্লাসে? জি স্যার, আছে স্যার। আসো, আচ্ছা বলো স্টেবিলিটি কি জিনিস? তানভীর একটু বলো তো, তোমার থট শেয়ার করো তো একটু। এমডি তানভীর আসো ক্লাসে? মারুফ তোমরা আবার চলে গেছো ক্লাস থেকে। এই যে দুজনের নাম বললাম, দুজনে একজনের ক্লাসে নেই। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি স্টেবিলিটি, আমরা যখন সিস্টেমের প্রথম থেকে পড়া, তখন আমরা বলছি যে ফোর্স রেসপন্স এবং ন্যাচারাল রেসপন্স যে সিস্টেমের, সেটা হচ্ছে মূলত ডিপেন্ড করে স্টেবিলিটির উপর আর কি। ফোর্স রেসপন্স, ন্যাচারাল রেসপন্স ডিপেন্ড করে স্টেবিলিটির উপরে। রুমান ইসলাম বলছে ফোর্স রেসপন্স, ন্যাচারাল রেসপন্স ডিপেন্ড করে স্টেবিলিটি। হানিফ কিছু বলতেছো? না স্যার, বলতেছি না। আচ্ছা, তো আমরা একটু আগেই পড়ে আসলাম যে ট্রানজিয়েন্ট রেসপন্স সোললি ডিপেন্ড করে পোলের উপরে, তাই না? এটা তো পড়তেছিলাম ট্রান্সফার ফাংশন, এই টাইম রেসপন্সের মধ্যে। জি স্যার। আমরা পড়ছিলাম যে ট্রানজিয়েন্ট রেসপন্স ডিপেন্ড করে পোলের উপরে। রোমান যে কথা বললো, ও কথা যেটা বলছে সেটা আমি পুরোপুরি রং বলবো না, বাট আমরা তাতে কোন পরে আসলাম পোলের উপর ডিপেন্ড করে। পোল যেরকম হবে তার উপর ডিপেন্ড করে রেসপন্স হবে। পোল যদি একরকম হয়, সে দিকে একরকম হয়, তার মানে পোলের সাথে রিলেটেড। আচ্ছা, পোল কি সেটা আমরা পড়ছি। আচ্ছা, এখন আসলে স্টেবিলিটির ব্যাপারটা এরকম, সিস্টেম অ্যানালাইসিসের জন্য 3টা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমরা ডিফাইন করছিলাম। একটা হচ্ছে তার সেটাকে আমরা বলছি যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা কেমন হবে। 2 নাম্বার বলছিলাম আমরা তার স্টেডি স্টেট এরর কেমন হবে, এবং 3 নাম্বার ছিল তার স্টেবিলিটি। এখন একটা জিনিস খেয়াল করো, 3 নাম্বারে যে স্টেবিলিটির কথা বলছি আমরা, বা পরে অন্যান্য জিনিসপত্র আছে, আরো 2টা পয়েন্ট ছিল, কস্ট এবং রোবাস্টনেস, এই 2টা পয়েন্ট ছিল মেবি। এখন একটা সিস্টেম যদি স্টেবলই না হয়, বোঝার চেষ্টা করো, স্টেবলই না হয়, তাহলে তার ট্রানজিয়েন্ট রেসপন্সে কি আর তার স্টেডি স্টেট এরর কি, এগুলো কি আমার কোনোটা দরকার আছে? না স্যার, স্টেবল করার জন্য ব্যবহার করতেছি। হ্যাঁ, এখন তার ব্যাপারটা এরকম না যে যার মানে মনে করে সাপোজ কি বলতে পারে এটা, মনে করো মানে কারো হাতই নাই, তার হাত গড়ি নিয়ে চিন্তা করতেছে। হ্যাঁ, আচ্ছা আমি এখন যেটা বলতে চাচ্ছি, তার মানে যদি স্টেবল সিস্টেম যদি স্টেবলই না হয়, তার মানে অন্য জিনিসগুলা, তার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস বা স্টেডি স্টেট এরর অ্যানালাইসিস, এটা ভ্যালুলেস। তার মানে আমাকে স্টেবিলিটিটা ইম্পর্টেন্ট। এখন কখন আমরা সিস্টেমকে স্টেবল বলবো? আমরা কখন সিস্টেমকে স্টেবল বলবো বলো তো দেখি একটু। যখন আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, কন্ট্রোল সিস্টেমের নলেজ থেকে বলবা। বলো কি বলছো, বলো। স্যার আউটপুটকে যখন কন্ট্রোল করতে পারবো তখনই সিস্টেমটাকে স্টেবল বলবো।
আচ্ছা, আউটপুটকে কন্ট্রোল করতে পারো তখনই সিস্টেমটাকে স্টেবল বলবো। আচ্ছা, ও বলছে আমি আউটপুটকে কন্ট্রোল করতে পারলেই সিস্টেমটাকে স্টেবল। কোন একটা সিস্টেমের আউটপুট এরকম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি তাকে বাড়াই, এখানে এরকম আনতে পারি, আবার এরকম আনতে পারি, আর এরকম করতে পারি, আবার এরকম করতে পারি, আর এরকম করতে পারি, অথবা আমি খুব তার এরকম অসিলেটরি হয়, আমি অসিলেশনকে এরকম করতে পারি। ন্যাচারাল রেসপন্সটা যদি 0 হয় তাহলে তো স্যার স্টেবিলিটি হতে পারে। হ্যাঁ, কি বলছো? আমার স্ক্রিন শেয়ার আছে? না স্যার। তোমরা কিছু বলছো না, আমি তো লিখে যাচ্ছি ভাবছি। তোমাদের একজন বলছো যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা যদি শূন্য হইতে থাকে, হ্যাঁ এই কথাটা গুরুত্ব আছে। আমরা কি চাই যে ট্রানজিয়েন্ট রেসপন্স ব্রেক আউট হয়ে যায়। এখন সিস্টেমের স্টেবিলিটির মধ্যে একটা ডেফিনিশন হচ্ছে এরকম, যদি আমরা সেটা ট্রানজিয়েন্ট রেসপন্সটাকে যত দ্রুত কমায় ফেলতে পারবো বা শূন্য করে ফেলতে পারবো, সেটা হচ্ছে তার স্টেবল সিস্টেম। আচ্ছা, আরেকভাবে ডিফাইন করা যায় যে সিস্টেমটা কত দিব কিনা, বাউন্ডেড ইনপুট এবং বাউন্ডেড আউটপুট কিনা। তাহলে আমি সার্টেন একটা ইনপুট দিচ্ছি, তার জন্য সে সার্টেন আউটপুট দিবে, এর বাইরে আউটপুট দিবে না। কিভাবে ডিফাইন করতে পারি? অথবা আরেকভাবে ডিফাইন করা যায় যে কোন একটা সিস্টেম মার্জিনাল স্টেবল হতে পারে। মার্জিনাল স্টেবল কিভাবে হতে পারে? যে আনস্টেবলও না আবার ফুললি স্টেবলও না, কোন রকম করে স্টেবল। এই যে জিনিসটা আমরা যেটা আঁকলাম ড্যাম, আনড্যাম্পড, এটা হচ্ছে মার্জিনাল স্টেবল। এই ইস্যুগুলা আমাদের নেক্সট ক্লাসে আসবে। আজকের ক্লাস আমি এখানে শেষ করব। আগামী ক্লাসে আমরা কত দ্রুত সিস্টেমের স্টেবিলিটি নিয়ে কাজ করা যায় এবং সেটা কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি, এটা সিম্পলি সিস্টেমের ট্রান্সফার ফাংশন যেটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা তার পোলের লোকেশন বা পোল গুলো কোথায় কোথায় আছে এবং পোল দিয়ে আমরা সেগুলো ডিফাইন করে ফেলতে হবে, এবং কোন জিনিসটার জন্য সে স্টেবল, কোনটার জন্য সে স্টেবল না, কে আনস্টেবল করতেছে এবং কাকে আমি সরাই ফেললে স্টেবল হয়ে যাবে বা কার জন্য দ্রুত স্টেবল করা যাবে, এই জিনিসগুলো আমরা দেখবো। আমরা ট্রানজিয়েন্ট রেসপন্সের ক্ষেত্রে দেখছি যে পোল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং এইখানে যখন স্টেবিলিটিতে নিয়ে আসবো তখন আমরা দেখবো যে পোল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আই হোপ পোল আমাদের সাথে অনেকদিন থাকবে এবং এত সহজে আমাদেরকে ছাড়বে না। পোল না, আমাদের অনেক কাজ করতে হবে। যারা পোল এখনো বুঝো না, পোলের কনসেপ্ট এখনো যাদের মাথায় নেই, তারা ডেফিনেটলি পোল গুলো দেখে নিবা, পোল কি বোঝায়, সিস্টেমের পোল কিভাবে আমরা বের করতে পারি। ওকে, আমার কেন জানি মনে হচ্ছে তোমরা অনেক ক্লাসে তোমাদের রেসপন্স দিন দিন কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে তোমরা, আমার মনে হয় আর কি, তোমরা মিডের পরে মানে ঈদের পরে তোমরা, আমার ক্লাস হয়ে গেছে 2টা বা 3টা, তোমরা নিজেরা বই পুস্তক ধরো নাই। আমি একটু তানভীরের সাথে আবার কথা বলতে চাই। তানভীর আসো এখন ক্লাসে? নাই, ক্লাসে নাই। আচ্ছা, তোমরা যারা ক্লাস এখন শেষ, তোমরা চাইলে লিভ করতে পারো। হ্যাঁ, লিভ করতে পারো।